বিএনপি ১৯৭৫ সালে যে সিপাহী জনতার বিপ্লব, সেই পরিস্থিতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তারা ভ্যানগার্ড রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করেছে। ২৪-এর ছাত্র জনতার বিপ্লবের পরে বর্তমানে ভ্যানগার্ড হচ্ছে আমরা। কোনো দেশ, সেটা পরাশক্তি হলে পরাশক্তি, মেরুদণ্ড সিনা টান করে দাঁড়ায় যেতে হতে পারে, তখন বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা দাঁড়িয়ে যাব। আপনি যদি বাংলাদেশের পক্ষে অবস্থান না নেন, বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান না নেন, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সচেতন, কিন্তু সেটা ছাত্ররা করলেও বিগড়াবে, বিএনপি করলেও বিগড়াবে, জামাত করলেও বিগড়াবে। বিএনপির একটা পলিসি আমাদের দলের, আমরা মনে করছি দেশের জন্য এটা উপকারী না, বা বিএনপি মনে করছে যে, বা জামাত মনে করছে যে আমাদের কোনো একটা পলিসি যেটা আমরা নিয়েছি সেটা বাংলাদেশের জনগণের জন্য উপযুক্ত নয়, সেক্ষেত্রে অবশ্যই বিরোধিতা হবে এবং মোকাবেলাও হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ প্রত্যেককে মাহবুব সৈকত আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন তা হচ্ছে যে কোনো আন্দোলন সংগ্রামের কিন্তু অগ্রভাগে থেকে সেই আন্দোলনের বিজয় ছিনিয়ে আনে তরুণরা। সেই বিজয়কে নিয়ে সামনের দিকে আগায় সব শ্রেণী এবং পেশার মানুষ, পেছনে থাকে উৎসাহ এবং উদ্দীপনা দেয় সব বয়সী মানুষ, বিশেষ করে প্রজ্ঞাবানরা এগিয়ে নিয়ে যায়। আর দেশের ক্ষেত্রেও, দেশের যে কোনো আন্দোলন সংগ্রামের ক্ষেত্রেও আমরা দেখেছি সেটি। আমরা দেখেছি সেই ৭১, আমরা দেখেছি ৯০, আমরা দেখেছি ২৪। কিন্তু ২৪ পরবর্তী বাংলাদেশে ঘটে গেছে গত এই ৬-৭ মাসে অনেকগুলো ঘটনা। তা নিয়ে আমরা কথা বলবো। আলোচনার বিষয়বস্তু তারুণ্য রাজনীতি। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আপনাদের পরিচয় করে দিচ্ছি, আমার ডান পাশে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সিনিয়র সম্পাদক, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বাপাশে আপনাদের আরও একজন পরিচিত মুখ, নবগঠিত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, আপনাকেও স্বাগত জানাচ্ছি, একই সাথে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যে বিষয়টি বলছিলাম তা হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলেন ২৪-এর গণ অভ্যুত্থানের, সেই তাদের নেতৃত্বে কিন্তু অংশ নিয়েছিল সব পেশা এবং শ্রেণী এবং সব রাজনৈতিক দলগুলো। কিন্তু এই বিপ্লবের ৬-৭ মাস পরে এসে দীর্ঘদিনের আলোচনার পরে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হাজির করেছে জাতীয় নাগরিক পার্টি। সেই ইতিমধ্যেই তারা আত্মপ্রকাশ করেছে। আমরা সেটি নিয়ে প্রথম কথা বলবো। আরিফ সোহেল, আপনার কাছেই যাই। যদিও অনেকবার আপনারা বলেছেন, তারপরে একটু নতুন প্রেক্ষাপটে জানতে চাই যে কি প্রয়োজন হলো এতগুলো রাজনৈতিক দল থাকতে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও অংশ নিয়েছিল, সেই রাজনৈতিক দলগুলো থাকতেও কেন আপনাদেরই রাজনৈতিক দল গঠন আবার করতেই হলো? দেখুন, ২৪-এর যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি জুলাই আগস্টে, সেটি অবশ্যই ঐতিহাসিক ঘটনা। শুধু বাংলাদেশের জন্য যে এমনও নয়, বৈশ্বিক ইতিহাসের জায়গা থেকে, ইতিহাসের জায়গা থেকে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আপনি সরকার পরিবর্তন, বিপ্লব এবং অভ্যুত্থানের যে ধারাবাহিকতা দেখবেন, সেখানে বাংলাদেশে ২৪-এ যা ঘটেছে সেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা সামনের দিনে আরও, ভবিষ্যতে আরও স্পষ্ট হবে নিশ্চিত। এবং প্রতিটি ঐতিহাসিক জার্নিতে এরকম রাজনৈতিক পট পরিবর্তনের পরে জনগণের কিছু নতুন আশা আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই। যেমন বাংলাদেশের ইতিহাসে ৬০-এর দশকে ৬৯-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছিল। সেটা পরবর্তীতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা দেখেছি। সেটার বিভিন্ন সীমাবদ্ধতা ছিল, সেটার বিভিন্ন সম্ভাবনা ছিল, সেগুলো পরবর্তীতে বিকশিত হয়েছে। একইভাবে ৯০-এর গণঅভ্যুত্থানে, ৯০-কালীন সময়ে যে নিউ লিবারাল গণতন্ত্রের একটা যুগ এসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা জনগণের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, আমরা দেখতে পেয়েছি। ২৪-এও একইভাবে নতুন একটি চিন্তা চেতনা, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে ২৪-এ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। প্রতিটি ঐতিহাসিক পট পরিবর্তনের পরেই এই যে নতুন একটা চেতনা এসে হাজির হয়, জনগণের আশা আকাঙ্ক্ষা নতুনভাবে প্রকাশিত হয়, সেটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক শক্তির সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। এবং আপনারা দেখবেন যে ৬০-এর দশকের বাংলাদেশে যা ঘটেছে, তারপরে জাসদের মতো রাজনৈতিক দলগুলো এবং পরবর্তীতে ৯০ পরবর্তী সময়ে বিভিন্নভাবে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আমরা দেখেছি, নতুন নতুন রাজনৈতিক দল, গোষ্ঠী বা রাজনীতির ভাষা সেখানে নির্মিত হয়েছে। ২৪-এ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে আশা আকাঙ্ক্ষা প্রকাশ করেছি জনগণ এবং ছাত্র জনতা, সেটাকে ধরে রাখবার এবং এগিয়ে নিয়ে যাবার জন্য নতুন একটা রাজনৈতিক শক্তি প্রয়োজন। পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তারা অংশগ্রহণ করেছেন, সেজন্য অবশ্যই তাদের অবদানকে স্বীকার করতে হবে। কিন্তু ২৪-এ যে নতুন আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, সেটাকে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, একটা না একাধিক হতে পারে, সেটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তার মধ্যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতারা এবং নাগরিক সমাজের যে অংশটি পেছন থেকে গণ অভ্যুত্থানকে শক্তি জুগিয়েছেন, তাদের একটা বৃহত্তর অংশ কিন্তু নাগরিক পার্টি
গঠন করেছেন, জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন। বর্তমানে কারেন্ট কনটেক্সটে এখন 3টি রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশে আছে। একটি হচ্ছে যারা পুরনো রাজনৈতিক দল এবং পুরনো চিন্তা ভাবনাতেই সীমাবদ্ধ থাকতে চান। জি, দ্বিতীয় গোষ্ঠীটি হচ্ছে যারা পুরনো রাজনৈতিক দল কিন্তু তারা তরুণদের এবং 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে অ্যাকোমোডেট করতে চান, সেটাকে বুঝতে চান, সেই অনুসারে কাজ করতে চান। এবং আরেকটি গোষ্ঠী সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দল ও গোষ্ঠীসমূহ, যেগুলোর সর্বশেষ এবং আমরা বলবো যে সবচেয়ে দৃশ্যমান প্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মধ্য দিয়ে। এবং সামনের দিনের রাজনীতি বাংলাদেশে মূলত এই 3টি পলিটিক্যাল গ্রুপস এর ভেতরে যে ইন্টার কানেকশন এবং ইন্টারপ্লে এটার মাধ্যমে নির্ধারিত হবে বলে আমরা মনে করি। জি, আপনার কাছে ফিরবো। আমি সবুজ ভাই, কামালউদ্দিন সবুজ, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে দীর্ঘদিন থেকে আপনি কিন্তু রাজনৈতিক পলিটিক্যাল বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। সংবাদকর্মী হিসেবে তো সব বিষয়ই দেখেন, তারপরে এই বিষয়গুলো আপনি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন। সেখানে বাংলাদেশের এই যে বৃহৎ একাধিকবারের রাষ্ট্র ক্ষমতা পরিচালনাকারী দল রয়েছে, বিএনপির মতো দল রয়েছে, এখন জামাত তাদের কর্মকাণ্ড নিয়ে আগাচ্ছে, নতুন করে তারুণ্য নির্ভর আরও বেশ কয়েকটা দল কিন্তু আছে। একই সাথে তারা যেমন নুরুল হক নূরের দল কিংবা জোনায়েদ সাকিদের দল, মান্না ভাইদের যে, সেই প্রেক্ষাপটে এই যে আরিফ সোহেল বললেন 24-এর আকাঙ্ক্ষা অনুযায়ী তারা এগিয়ে নিয়ে যেতে চান, এই দলটি এই মুহূর্তে আসার প্রেক্ষাপটটা কি আপনি সঠিক দেখছেন? কতটা যেতে পারবে তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে? এই দলটি ভবিষ্যৎটা কি দেখছেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরটা তো অনেক বড়, আমি সংক্ষেপে মানে শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে দেখুন, তারুণ্য তো সবসময়, তারুণ্যের শক্তি তো দুর্বার থাকে, এবং বাংলাদেশেই নয় শুধু সারা পৃথিবীময় আমরা যদি তরুণদের ভূমিকা দেখি, আপনার তারাই সবসময় বিভিন্ন দেশে দেশে বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে বলেন, বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলেন, তাদেরই নেতৃত্বে দেখা গেছে, এবং বাংলাদেশের স্বাধীনতার আগেও তাই দেখা গেছে। তো আমরা যদি এখনকার যে নতুন প্রেক্ষাপট 2024-এ যেটা হয়েছে, ছাত্র জনতার নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার মধ্যে দিয়ে যে বাংলাদেশে যে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হলো, এটা কিন্তু দেখেন বাংলাদেশের স্বাধীনতার পর আপনি যদি খেয়াল করে থাকবেন যে আমরা বিভিন্ন সময় শেখ মুজিবের আমলে একটা যখন একটা দুঃশাসনের দেখা দিল, তখন আবার কিন্তু একটা পরিবর্তন হলো 75-এর 15ই আগস্টের মধ্যে। তারপরে এরপরে আপনার মনে করেন আবার দীর্ঘদিন একটা, এবার এরশাদের যে ক্ষমতা গ্রহণের পরে আবার এরশাদ বিরোধী আন্দোলন, এরপর আবার তরুণরাই কিন্তু নেতৃত্ব দিয়ে কিন্তু 90-এর গণ অভ্যুত্থান ঘটিয়ে তখন আবার একটা নতুন একটা প্রেক্ষাপট হয়েছে, এবং সেটাও বেশ 10-15-20 বছর চলেছে। কিন্তু এরপরে হঠাৎ করে আবার দেখলাম আবার কিন্তু ওই 1/11-এর মধ্যে দিয়ে বাংলাদেশের এই পথটা আবার রুদ্ধ হয়ে গেল। বাংলাদেশ কখনোই ক্রমাগতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ছিল না, বারবারই ডিসরাপ্টেড হয়েছে। তো কাজেই এখন যে প্রেক্ষাপট এই যে নতুন তৈরি হলো, এবং যেটা এখন নতুন করে একটা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, যেটা ছাত্র জনতার যে নেতৃত্ব দিয়েছিল অভ্যুত্থানের 24-এর, তারা গঠন করেছে। আপনি বলেছেন যে এদের আপনার সম্ভাবনা কতটুকু দেখেন, এটা আসলে তারা কতটুকু সফল হবে না সেটা এখনো আসলে বলার সময় আসেনি। তবে আমি মনে করি যে মনে করেন এখন থেকে এখন একটা বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল হচ্ছে বিএনপি, তারা মনে করেন যে রাজনৈতিক আদর্শ লালন করে, তারা যেভাবে দেখে, তারা কিন্তু এখন মনে করেন তারা যে 90-এর যে আন্দোলন যে নেতৃত্বে ছিল, পরবর্তী তারা ক্ষমতায় এসেছে, ওই প্রেক্ষাপটটা কিন্তু এখন ওভাবে নাই। কিন্তু এখন কিন্তু নতুন জেনারেশন চলে এসেছে, এবং তাদের যে চিন্তা ভাবনা, এবং এখন যারা ছাত্র নেতৃত্ব দিচ্ছে তাদের কিন্তু ওই পরের জেনারেশন কিন্তু। তো কাজেই বিএনপির সঙ্গে বা অন্যান্য যে কথা আসছে, যে অন্যান্য চিন্তাভাবনার লোক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান যে আপনার যে ছাত্রদের যে রাজনৈতিক দল, এরা কোন জায়গায় তাদের স্পেস আছে, তারা কি সত্যিকার অর্থে মানুষের যে একটা হচ্ছে যে মানুষ, সবাই তো আমরা বলি যে জনগণকে নিয়ে রাজনীতি, কিন্তু আসলে জনগণের কে মন জয় করে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষের একটি শক্তি হয়ে ওঠা, বাংলাদেশের জনগণের পক্ষের একটি শক্তি এটা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন ক্ষেত্রে, যেটা নিয়ে নানা আলোচনা সমালোচনা, সেটা এই রাজনৈতিক দল যেটা হয়েছে তারা বলছে। তো আমি মনে করি যে
তারা যে নেতৃত্ব দিয়েছে এর আগে তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু সংশ্লেষ ছিল, যেমন তারাও কিন্তু সেই নেতৃত্বে সেই আন্দোলনে ছিল, এবং সবাই মিলিত ফসল হচ্ছে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। এখন ভিন্ন প্রেক্ষাপটে অনেক বিষয় নিয়ে আমরা দেখি যে সংবিধান নিয়ে এবং যারা ছাত্র রাজনীতি নতুন রাজনৈতিক দল করেছে, যে বলেছে যে সেকেন্ড রিপাবলিক বলছে, এগুলো নিয়ে নানা আলোচনা আছে, এগুলো থাকতে পারে। তো আমি যেটা মনে করি যে যারা তরুণ নেতৃত্বে আসছে তারা দিবে, তাদের যে জায়গায় আমার মনে হয় তাদের হয়তো অভিজ্ঞতার জায়গাটার মধ্যে কিছু ঘাটতি থাকতে পারে, সেই জায়গায় তারা হয়তো, আমি মনে করি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে, যারা যাদেরকে তারা কমফোর্টেবল মনে করে, যারা বিশেষ করে যারা 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে ছিল, এদের সঙ্গে তাদের ইন্টারাকশনটা থাকা উচিত। এই কারণেই থাকা উচিত যে 24-এর গণ অভ্যুত্থান ছাত্র জনতার নেতৃত্বে হলেও বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু এখানে কেউ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল, রাজনৈতিক দলগুলিও ছিল। এই জায়গায় যদি একটা ঐক্য না থাকে তাহলে কিন্তু পতিত যে স্বৈরাচারের কথা বলা হচ্ছে তারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করবে। আমি সেই প্রসঙ্গে এবং এই জায়গাটা যাতে তারা স্পেসটা না পায়, যদি পেলে কি হবে, সবারই কিন্তু তখন আবার ওদিকে ব্যস্ত হয়ে যেতে হবে, তাদের মূল জায়গা থেকে সরে যেতে। কারণ এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটার মধ্যে ঐক্যবদ্ধ থাকে। জি সবুজ ভাই, আমি সেই প্রসঙ্গে ফিরবো। আমি আবারও আরিফ সোহেল আপনার কাছে একটু ফিরি। যে প্রসঙ্গটা আমাদের সবুজ ভাই বলেছেন যে আপনাদের অভিজ্ঞতার কিছুটা ঘাটতি থাকতে পারে, এটি বলেছে এবং সবাই সে বিষয়টি বলেন। অন্যান্য প্রেক্ষাপট যেটিই বলেন না কেন, তখন কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু অন্য রাজনৈতিক দল যারা অভিজ্ঞ দেশ পরিচালনা করেছেন এরকম লোকদের নিয়েছেন, যে দলই গঠন হয়েছিল কিনা তাদের সবাইকে আমরা দেখেছি। আপনাদের এখানে আমরা দেখলাম যে আপনাদের নির্বাহী কমিটিতে সবই তারুণ্য নির্ভর। প্রথম বিষয় হচ্ছে কি, আপনারা অন্য যারা অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে তো প্রজ্ঞা বলে, প্রজ্ঞা সম্পন্ন লোকদের কি আপনারা স্কিপ করছেন, মনেই করছেন যে তাদেরকে দিয়ে কোনো কাজই হবে না, এরকম বিষয়টা? না হলে আপনাদের এই একদম নির্বাহী কমিটিতে কেন সব বয়সী বা শ্রেণীর লোকদেরকে রাখেননি, বা কতটা রেখেছেন সেই প্রতিনিধিত্ব? দেখুন, আমাদের অভিজ্ঞতার অভাবটাই অবশ্যই সত্য, কারণ আমাদের বয়স খুব কম, এবং এর অন্যতম বড় প্রমাণ হচ্ছে গত 6 মাসে খুব বেশি কিছু পরিবর্তন হয়নি। আগস্ট মাসে আমরা যখন দেখলাম যে হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, আমরা ভেবেছিলাম যে এখন দেশটা আসলে খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে। আমরা ভেবেছিলাম যে বাজারগুলোতে সিন্ডিকেট থাকবে না, আমরা ভেবেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত থাকবে, আমরা ভেবেছিলাম দেশের রাজনৈতিক দলগুলো সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়াকে মুখ্য না ধরে সকলে মিলে দেশের অর্থনৈতিক কাঠামো বলেন, সামাজিক কাঠামো বলেন, এগুলো নতুন করে পুনর্গঠন করার কাজ করবে। এটা আমাদের অভিজ্ঞতার অভাব ছিল দেখে আমরা ভেবেছিলাম। আমরা বাজার বা অর্থনীতি যারা আসলে এখন চালান, আমাদের বিজ্ঞ এবং প্রবীণ ভদ্রলোকেরা, তাদের মতো আমরা আসলে ব্যাপারটা বুঝি নাই। বুঝলে আমরাই সিন্ডিকেটগুলো ভেঙে ফেলতাম। আমরা আসলে বুঝি নাই কিভাবে দেশের অর্থনীতি, প্রতিরক্ষা এগুলো কাজ করে, সেটা বোঝার বয়সের দিক থেকে অবশ্যই আমাদের কিছু ঘাটতি ছিল। সেজন্যই দেখবেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যার নেতৃত্বে মূলত গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আমরা যারা ছিলাম ছাত্ররা, যারা বর্তমানে আসলে পড়াশোনার মধ্যে আছি এখনো, আমরা জাতীয় নাগরিক কমিটির সহায়তা নিয়েছি। যারা আরেকটু প্রবীণ, যারা এখন পেশাজীবী বা তরুণ পেশাজীবী, যারা গণঅভ্যুত্থানের পেছন থেকে আমাদের সহায়তা করেছেন, বুদ্ধি দিয়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, এটাকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড মনে করি। তাদেরকে আমরা সাথে নিয়েছি। জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সারা দেশে মানুষকে সংগঠিত করে ছাত্র জনতার অংশগ্রহণে এবং মতামতের ভিত্তিতে নতুন দলটি হাজির করেছে। এক্ষেত্রে অবশ্যই সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আমরা গুরুত্বপূর্ণ মনে করি। তবে একটি দল প্রথমেই দাঁড়াতে গেলে তার বিভিন্ন সাপোর্ট বেস লাগে, কিন্তু একই সাথে কোথা থেকে সে সাপোর্ট নিচ্ছে এটা আবার সেই দলটির গতিপথ নির্ধারণ করে দেয়। আপনি যদি দুর্নীতিগ্রস্ত করাপ্ট যারা আছেন সমাজে, তাদের কাছ থেকে সহায়তা নিয়ে একটা দল করেন বা তাদের সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি দুর্নীতি বিরুদ্ধে আসল ফাইটটা দিতে পারবেন না, মুখে হয়তো বলতে পারবেন। এখন সেই জায়গায় আমরা সতর্ক। আমাদের দেশের এলিট গোষ্ঠীটি, যেটি আসলে গত 50 বছর ধরে এই দেশকে বিভিন্নভাবে চালিত করেছে, আমাদের ডিপ স্টেটের অংশ, তারা কিরকম বাংলাদেশ বানিয়েছে সেটা তো আমরা দেখতে পেয়েছি। তাহলে ওই অংশটিকে আমরা অবশ্যই সন্দেহের চোখে দেখব, এটা আমাদের পলিসি, আমরা সন্দেহের চোখে দেখি। কিন্তু এর বাইরে প্রবীণ সহ আরো যারা আছেন, যারা প্রজ্ঞাবান আছেন, তাদের থেকে অবশ্যই আমরা বুদ্ধি নেই, পরামর্শ নেই। এবং প্রজ্ঞার মূল কাজ তো আসলে বুদ্ধি দেওয়া বা পরামর্শ দেওয়া, সেটা কিন্তু দল গঠনের সময় আমরা নিয়েছি। বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী সহ প্রবীণ যারা আছেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা দায়িত্ব পালন করেছেন, তাদের সাথে আমরা বসেছি, পরামর্শ করেছি। কিন্তু কাজ শুরু করার ক্ষেত্রে আমরা
খুবই সতর্কভাবে শুরু করছি আর কি। তার মানে আপনারা কি অন্য দল থেকে কোনো অভিজ্ঞ যদি পলিটিশিয়ান আসে আপনাদের দলে যোগ দিতে, তাহলে কি তাদেরকে আপনারা নেবেন না? না, পলিসি তো এটা না যে অভিজ্ঞ কেউ আসলে আমরা নিব না, বিষয়টা এমন না। অবশ্যই তার লড়াই, তার সংগ্রাম আমরা বিবেচনা করব। এবং গত 17 বছরে আমরা দেখেছি অন্য রাজনৈতিক দলগুলো অনেক প্রবীণ নেতা ব্যাপক নির্যাতিত হয়েছেন, আবার অনেককে দেখেছি যে কোনো এক অদ্ভুত কারণে খুব নিরাপদে জীবনযাপন করেছেন। এই কনসিডারেশনগুলো, এই পার্থক্যগুলো অবশ্যই আমাদের মাথায় আছে। তো যারা আসলে অনুকরণীয় এবং যাদের আসলে রাজনৈতিক ক্যারিয়ার থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি বা নিয়েছি, তারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই দে আর ওয়েলকাম। সবুজ ভাই, কিভাবে দেখছেন ওনাদের এই পথে চলাকে? না, ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের বাংলাদেশের যে 53 বছরের বাংলাদেশ, এটাকে যদি আপনি খুব খুব নিরপেক্ষভাবে অ্যানালাইসিস করেন, রাজনীতি, অর্থনীতি নিরপেক্ষ, আমি এটা আসলে তো নিরপেক্ষ হয় না, এটা একটা রিলেটিভ টার্ম, সেটা তারপরেও আমি বলবো যে মোটামুটি নির্মোহভাবে যদি আলোচনা করেন, আপনি দেখবেন যে ছাত্ররা যে রাজনৈতিক দল করেছে, সেখানে তারা যদি সফল হতে চায়, আমি মনে করি, যেটা আমি বলেছি যে বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার ছিল গণ অভ্যুত্থানে, তাদের সঙ্গে তাদের একটা নিয়মিত সংলাপের একটা পথ খোলা রাখতে হবে, এটা আমি মনে করি। এই পথটা কে খোলা রাখবে? এটা আমি মনে করি ছাত্রদের পক্ষ থেকেই। এটা আসলে তো এটা তো হলো ভাইস ভার্সা, এটা তো হলো মানে এমন না যে আমি চাইলাম আপনি রাজি হলেন না। আসলে সবাইরই এটা, মানে আমি ছাত্রদেরকে যেরকম বলছি, সেরকম যাদের সঙ্গে, যেসব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার কথা বলছি, তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে, কিন্তু ছাত্রদের যেহেতু তারা তরুণ, তাদের থেকে উদ্যোগটা নিতে পারে, একটা জিনিস আমি বলি। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে বাংলাদেশকে আপনি দেখতে হবে যে দুর্নীতির যে বিষয়টা, দেখুন গত 15-16 বছরে আমরা বাংলাদেশের দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। হেন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতির আঁচড় লাগেনি। বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মানে আপনার সাংবিধানিক সব কিছু ধ্বংস হয়ে গেছে, আর্থিক সেক্টর একেবারেই হয়ে গেছে, আপনি জানেন। এখন কিছুটা রিভিল করার চেষ্টা, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা তো এনাফ টাইম না, মাত্র 6-7 মাস হয়েছে। একটা পরবর্তীতে একটা নির্বাচনের একটা গণতান্ত্রিক সরকার আসলে এটা কন্টিনিউ হবে, সেগুলো দীর্ঘ আলোচনা। কিন্তু আমি বলছি যে বাংলাদেশের যে দুর্নীতির যে বিষয়টা, এটা কিন্তু আপনি এখন যদি কেউ যদি মনে করে যে কালকে বাংলাদেশের 53 বছরের যে ইতিহাস থাকে, আপনি যদি কেউ মনে করে যে আমি কালকেই দুর্নীতি স্টপ করে দিব, এটা মনে একটু ডিফিকাল্ট হবে মনে হয়। আমি যেটা মনে করি যে দুর্নীতির মাত্রাটাকে আস্তে আস্তে কমায় এনে একেবারে জিরোর কাছে নিয়ে যাওয়া, টার্গেট করে এভাবে করা হলে ভালো হবে। সেটা করতে যে যেসব সব রাজনৈতিক এখন দেখুন দুর্নীতিবাজ কম বেশি অনেক দলের মধ্যেই আছে, কিন্তু কথাটা হচ্ছে এটা আপনাকে আবার সবাই যে দুর্নীতিবাজ তাও না। কাজে আপনাকে এখানে মানে যখন আগাবেন, যে পথ চলার কথা বলছেন, সেখানে তারা রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সেক্টরের, যেমন মনে করেন যারা তাদের থিঙ্ক ট্যাঙ্ক থাকা উচিত, যেমন মনে করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমি বলি যে এই জায়গাগুলোতে তাদের স্পেসটা নিতে হবে। শুধু এটা না, আবার বৈশ্বিকভাবেও তাদের আমরা কিন্তু আমাদের দেশ কিন্তু ইউরোপের মতো চলবে না, আমাদের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে চলবে। কিন্তু এই কেস স্টাডিগুলি নেওয়া দরকার, করলে তাহলে আমাদের মতো করে বাংলাদেশের মানুষের পালসটা দেখে তখন তারা এগিয়ে যেতে পারবে। নিশ্চয়ই আপনি একটা কথা বলছেন, একদম 1 মিনিটের জবাব চাই। তা হচ্ছে যে তারা সব ইন্টারাকশন রাখবে সব দলের সাথে, সেক্ষেত্রে দিন যত আগাবে, নির্বাচন যত এগিয়ে যাবে, এই বিপরীতমুখী যে রাজনীতিক, তখন তো তাদের চিন্তাগুলো বিপরীতমুখী হবে। তাদের হয়তো উদ্বোধনী অনুষ্ঠানে সব রাজনৈতিক দল গিয়েছে, কিন্তু তখন কি তাদের ডাকে সবাই সাড়া দিবে, এটি কি আপনার মনে হয়? না, সেটা তো বলা মুশকিল, ডাকে সাড়া দিবে কিনা। তো আমার ওপিনিয়ন হচ্ছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে দীর্ঘদিন আমি নিজেও আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত ছিলাম, আছি। এখন আমি মানে পেশাগত দায়িত্বের পাশাপাশি আমি মনে করি যে আমি একটা কথা আবারও রিপিট করছি, 24-এর অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার, যারা ছাত্র জনতা, তাদের মধ্যে কোনো ধরনের অনৈক্য তৈরি হওয়া উচিত হবে না। তাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, সেই জায়গাটা তারা আলোচনার মধ্যে একটা জায়গায়, কারণ তারা যে সেখানে যদি ঐক্যবদ্ধ না থাকতে পারে, তাহলে কিন্তু পতিত স্বৈরাচারের কথা বলেছে, আবার কেউ না কেউ ঢুকে তাদেরকে আবার ডিস্টার্ব করে। সেটি আপনার প্রত্যাশা, হয়তো দেশবাসীও প্রত্যাশা করে। আলোচনায় ফিরছি। আরিফ সোহেল, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। আরিফ সোহেল, আমরা একটু জানি, সেটি হচ্ছে যে সবুজ ভাই তার বলেছেন যে এই রাজনৈতিক দলের পেছনে কিন্তু অনেকগুলো দক্ষ কারিগর থাকে,
অথবা অভিজ্ঞদের মিশেল থাকে, সেই আপনারা বলেছেন যদিও যে আপনাদের পেছনে কিছু আপনারা বসছিলেন অভিজ্ঞতা পরামর্শ নিতে, তাদের নিয়ে আপনাদের কি কোনো আলাদা প্ল্যাটফর্ম হবে এটি একটু জানাবেন। আরেকটি হচ্ছে যে বৈশ্বিক সম্পর্ক রক্ষার ব্যাপার বলেছিল রাজনৈতিক দল হিসেবে, সেখানে আপনারা কি কোন কোন দেশের সাথে আসলে সম্পর্ক রক্ষা করছেন? অনেকগুলো দেশের কথা আসে সবসময় আমাদের এখানে, ইন্ডিয়া, ভারত, তারপর হচ্ছে আমেরিকা, এখন তারপর রাশিয়া। সম্প্রতি দেখলাম আপনাদের এই দল গঠনের আগেই আপনাদের দলকে আমন্ত্রণ জানিয়েছিল চায়না, অন্য দলের সাথে আপনাদের দলের প্রতিনিধিও গিয়েছিল। দল গঠনের আগেই কিভাবে সেখানে আমন্ত্রণ পেলেন সেটিও একটি মানুষের জানার প্রশ্ন, একটু যদি ক্লিয়ার করেন। জি, প্রথমত আমাদের দলের সাথে যারা বিভিন্নভাবে সম্পর্কিত, যারা বুদ্ধি দিয়ে বা পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করছেন, তাদের জন্য আমরা আলাদাভাবে কোনো প্ল্যাটফর্ম হয়তো বা করতে পারি, এটা এখনো আমরা ওভাবে চিন্তা করিনি। আপাতত আমরা পার্টিতে যারা আছি, যারা সামনে থেকে রাজনীতি করব, তারাই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং এটা নট নেসেসারিলি যে আমরা সুনির্দিষ্ট কোনো একটা গোষ্ঠী বা গ্রুপের কাছ থেকে শুধু বুদ্ধি নিচ্ছি। আমরা চেষ্টা করছি যে ডাইভার্স চিন্তা ভাবনা করেন, কিন্তু বাংলাদেশপন্থী, দেশের ভালো চান, এরকম বুদ্ধিজীবী, পেশাজীবী যারা আছেন সকলের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে। এবং এটা প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন, পার্টি হওয়ার আগেই আমরা মানুষের কাছে গিয়েছি, মানুষের কাছে জানতে চেয়েছি, এমনকি আমাদের দলের নাম কি হবে, মার্কা কি হবে, এটাও কিন্তু আমরা মানুষের কাছ থেকে মতামত নিয়েছি, একেবারে কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী সকলের কাছে গিয়ে গিয়ে। এখানেও একই স্টাইল আমরা অনুসরণ করব যদি আমরা পরবর্তীতে কোনো প্ল্যাটফর্ম করি বা আমাদেরকে যারা সহায়তা করছেন তাদেরকে কোনোভাবে নিয়ে আসার চেষ্টা করি। আর বৈশ্বিক সম্পর্কের জায়গা থেকে যেটা বলেছেন সেটা হচ্ছে, প্রথমত আমাদের দেশে যে মূল নীতিটা, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এটা শুনতে খুবই সুন্দর, কিন্তু বিষয়টা হচ্ছে এটা বাস্তবতা বিবর্জিত। বৈশ্বিক বাস্তবতায় বিভিন্ন সমীকরণে কোনো কোনো ক্ষেত্রে আপনার প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনার কোনো দেশ, সেটা পরাশক্তি হলে পরাশক্তি, তার কোনো পলিসির বিরুদ্ধে আপনাকে কিন্তু মেরুদণ্ড সিনা টান করে দাঁড়ায় যেতে হতে পারে। তখন বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা দাঁড়িয়ে যাব। এর মানে এই না আমরা সকলের প্রতি ম্যালিস নিয়ে থাকব, এটা মানে হচ্ছে আমরা বাংলাদেশের স্বার্থে কোনো আপোষ করব না। এবং অবশ্যই আন্তর্জাতিক কূটনীতির বিভিন্ন নিয়ম আছে, সেখানে অবশ্যই সিভিল উপায়ে আমরা আমাদের যে পলিসি সেটা আমরা পার্সু করব। অন্য দেশের পলিসি যদি আমাদের পছন্দ না হয়, যেরকম ভারত, এই রাষ্ট্রটির আমাদের সীমান্তে যে পলিসি তারা আসলে নিয়েছে, আমাদের সীমান্তে প্রতিনিয়ত তারা গুলি করে মানুষ মারছে, এই পলিসির বিরুদ্ধে আমরা দাঁড়াবো না, অবশ্যই দাঁড়াবো। এবং এটা আমরা সিভিল ওয়েতে দাঁড়াবো, আন্তর্জাতিক কূটনীতির নিয়ম নীতি অনুসারেই আমরা চেষ্টা করবো এই জিনিসটি বন্ধ করার। সেদিক থেকে যদি দেখতে চান, তাহলে বিদ্যমান বৈশ্বিক বাস্তবতায় যে সমীকরণ রয়েছে, আন্তর্জাতিক ভূরাজনৈতিক সমীকরণ, সেখানে বাংলাদেশের স্বার্থবিরোধী যে কোনো পলিসি, সেটা যে পরাশক্তি নেক না কেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এবং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশের স্বার্থে যদি কারো সহায়তা প্রয়োজন হয় বা সহায়তা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে তার বা তাদের, সেই দেশগুলোর সহায়তা আমরা নেব, আমরা তাদের ফ্রেন্ডশিপ পার্সু করব খুবই এফেক্টিভলি। এবং এটা যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে। কোনো দেশ যদি বর্তমানে বাংলাদেশ বিরোধী কোনো অবস্থানে থাকে, তাদের অবস্থান পরিবর্তন করে, যেটা আমরা অবশ্যই করার জন্য কূটনীতি করব, তাহলে অবশ্যই সেই দেশের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপিত হতে পারে। আবার বর্তমানে যাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, তারা যদি কোনো একটা ক্ষেত্রে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়ে নেয়, তাহলে এর মানে এই না যে আমরা এই চিরকাল ধরে চলমান বন্ধুত্ব, যেটা আওয়ামী লীগ ভারতের ক্ষেত্রে করেছে, সেটা চালিয়ে যাব। আমরা কিন্তু তখন বাংলাদেশের জনগণের সাথে আমাদের অবস্থান সেভাবে বিবেচনা করব। জি, সবুজ ভাই একটি বিষয় বারবার বলছিলেন, তা হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা, বিশেষ করে এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে যারা ছিলেন, সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? আপনারা, আপনাদের আমন্ত্রণে আমরা দেখেছি যে প্রায় সব রাজনৈতিক দলই গিয়েছিলেন, তাদের সাথে আপনারা সুসম্পর্ক রক্ষা করবেন কি করে? সামনে নিশ্চয়ই আপনি এর আগেও একটি কথা বলেছেন যে কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই আপনাদেরও টার্গেট ক্ষমতায় যাওয়া, এটি নিশ্চয়ই অস্বীকার করার সুযোগ নেই। তো সেই ক্ষমতার যাওয়ার যে পথ নির্বাচন, সেই নির্বাচন যত ঘনিয়ে আসবে তত তো বৈপরীত্য তৈরি হওয়ার সুযোগ আছে। সেখানে আপনারা কিভাবে সম্পর্কটা রক্ষা করবেন? দেখুন, এটি আমরা বারবার বলেছি, জাতীয় ঐক্যের আসলে দুটি মডেল আছে। একটি মডেল আমরা দেখি স্বৈরাচারী দেশগুলোতে, সেখানে প্রধান একটা পার্টি জোর করে আসলে একটা জাতীয় ঐক্য দেখায়, যেমন 14 দলীয় জোট দিয়ে আওয়ামী লীগ যেটা বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছে, বা আমরা পূর্ব ইউরোপের যে তথাকথিত সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো দেখি 70-80 দশকে, সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় 2-3টা পার্টি থাকতো, কিন্তু প্রধান যে কমিউনিস্ট পার্টি, সেটার পলিসি সবগুলো আসলে ওই একই কথা বলতো আর কি। জাতীয় ঐক্যের যে গণতান্ত্রিক মডেল, সেখানে এটা খুবই স্বাভাবিক যে প্রত্যেকটা পার্টি তার নিজস্ব পলিসি ফলো করবে
এবং একে অপরের সাথে দ্বিমত হবে, একে অপরের সাথে মোকাবেলাও হবে, সেটা সিভিল উপায়ে, শান্তিপূর্ণ উপায়। এই প্রসেসটা এস্টাবলিশ করাই গণতান্ত্রিক রাজনীতির মূল শর্ত, যেটা বাংলাদেশে আমরা 50 বছরে করতে পারিনি। বিএনপির একটা পলিসি আমাদের দলের, আমরা মনে করছি দেশের জন্য এটা উপকারী না, বা বিএনপি মনে করছে যে, বা জামাত মনে করছে যে আমাদের কোনো একটা পলিসি যেটা আমরা নিয়েছি সেটা বাংলাদেশের জনগণের জন্য উপযুক্ত নয়, সেক্ষেত্রে অবশ্যই বিরোধিতা হবে এবং মোকাবেলাও হবে। কিন্তু সেটা শান্তিপূর্ণ উপায় কিভাবে হবে, এটা নিশ্চিত করাই গণতান্ত্রিক রাজনীতি যে প্রতিষ্ঠা করা দেশে, সেই কাজটি আমাদের করতে হবে। তাই মতবিরোধ বা মতদ্বৈধতা মানে যে জাতীয় ঐক্য ধ্বংস হয়ে যাচ্ছে বা আমরা কোনো অন্ধকারে পা বাড়াচ্ছি, বিষয়টা তেমনই না, বরং এটা গণতন্ত্রের একটা লক্ষণ। এর মানে হচ্ছে গণতন্ত্র আছে। আমাদের যেটুকু নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে এটা যাতে শান্তিপূর্ণ উপায়ে কাজ করে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমরা কিন্তু বিশ্বাস করি যে প্রতিটি ঐতিহাসিক সন্ধিক্ষণে কিন্তু ভ্যানগার্ড একটা রাজনৈতিক শক্তি থাকে। বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কথা যদি আপনি বলেন, বিএনপি 1975 সালে যে সিপাহী জনতার বিপ্লব, সেই বিপ্লবের পরবর্তী সময়ে গঠিত একটি দল। সেই সময়ে বাংলাদেশের নয়া উপনিবেশবাদ এবং 70 দশকের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তারা ভ্যানগার্ড রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করেছে। আরও পার্টি ছিল। 24-এর ছাত্র জনতার বিপ্লবের পরে বর্তমানে ভ্যানগার্ড হচ্ছে আমরা, বাংলাদেশ। এটা আমরা বিশ্বাস করি, আমরা মনে করি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেটা নিশ্চিত করার ক্ষেত্রে সামনের দিকে আমাদেরকেই টেনে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহায়তা করবেন, পাশে থাকবেন এবং এই সত্য এবং বাস্তবতাটা তারা মেনে নেবেন, এটা আমরা আশা করি। জি, সবুজ ভাই, আগামী নির্বাচনী পার হওয়া, বৈতরণী পার হওয়া কঠিন, এটি বারবার বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বারবার তার নেতাকর্মীদের জন্য, আপনি শুনেছেন নিশ্চয়ই। এটি কি এই নাগরিক কমিটি, তরুণদের নেতৃত্বে দল গঠন হচ্ছে তারা, নাকি জামাত জনপ্রিয়তা আগের চেয়ে আগাচ্ছে বলে অনেকে মনে করেন তারা, কোনটি আসলে লক্ষ্য করে বলছেন, নাকি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা? এটি কেন বলছেন? একদিক থেকে এই ছাত্র জনতার আন্দোলন, তার রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে, এইটাও কি একটা অন্যতম কারণ, কি মনে করছেন? না, বিষয়টা হচ্ছে যে ডেফিনেটলি আগামী নির্বাচনটা এটা কঠিন হবে, এই কারণেই হবে। এটা শুধু এই কথাই বলেন নাই, বিএনপি থেকে বারবারই বলা হচ্ছে এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান আছে। এটা কিন্তু আমরা কিছু দৃশ্যমান আমাদের আছে, কিন্তু অদৃশ্য অনেক আছে, যেগুলো হয়তো অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দরা জানেন। সবসময় সব কথা হয়তো বলাও যায় না। বাংলাদেশের যে গণ অভ্যুত্থান গত জুলাই আগস্টে হয়েছে, এর পরবর্তী পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান, আমি যদি মনে করি বিদেশি শক্তি যারা মনে করে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকা বা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকা, এদেশের মানুষ একটা মর্যাদার সঙ্গে টিকে থাকা, এটা চায় না যারা, তাদের এই ষড়যন্ত্রটা আছে কিন্তু। এবং এটা আপনি জানেন, আমি এটা নাম উল্লেখ না করেই বলি। এবং এই জায়গাটার মধ্যে আমি যেটা এই জন্যই কঠিন, মানে দেশি বিদেশি ষড়যন্ত্র। একটি নির্বাচন যেন তেনভাবে হয়ে গেলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায় নাই, সেটা কিন্তু সত্যি কথা। এই কথাটা নিশ্চয়ই ওনারা অনুধাবন করেন, ছাত্ররাও করেন, বিএনপিও করেন আমার ধারণা, এবং সেই জন্যই এই কথাটা বলেন। কিন্তু এই জন্য আমি বলছি যে যারা কিন্তু তারা যদি বলে, তারা কিন্তু নির্বাচন দ্রুত দেওয়ার জন্য বলছে, এটা এই কারণে বলছে যে যেহেতু এই মুহূর্তে তারা বিএনপি যেহেতু একটা এই মুহূর্তে এগুলো তো কোনো সার্ভে হয় না, এভাবে একটা ধারণা করা হয় যে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগের যেই আপনার জনপ্রিয় মানে যে ভোট বলেন বা তাদের জনপ্রিয়তা অনেক নিচে নেমে গেছে। তাদের একটা মানে ভোট ব্যাংক আছে, সত্যি কথা, তাদের এটা আছে, তাদের নেতারা এরা পালিয়ে গেছে অনেকে, মানে কিন্তু বাট সমর্থকটা তো অনেকে রয়ে গেছে বাংলাদেশে, তারা আছে কিন্তু হয়তো মানে ডরমেন্ট অবস্থায় আছে। কিন্তু কথাটা হচ্ছে, এবং ছাত্ররা এখন এর মধ্যে ছাত্ররা আসছে, জামাত আছে, ছোট বড় কিছু বামপন্থী সহ অন্যান্য রাজনৈতিক দল আছে। আমি যেটা বলছি যে এই যে আপনার যে কথা বলছেন যে ষড়যন্ত্রের কথা, বা মনে করেন যে সমাধান সহজ হবে না নির্বাচনটা, এই নির্বাচনটা সহজ করার জন্যই কিন্তু বারবার আমি বলছি যে ওই ঐক্যটা দরকার। আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশের পক্ষে অবস্থান না নেন, বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান না নেন, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সচেতন, কিন্তু তখন কিন্তু মানুষ কিন্তু বিগড়ে যাবে। কিন্তু সেটা ছাত্ররা করলেও বিগড়াবে, বিএনপি করলেও বিগড়াবে, জামাত করলেও বিগড়াবে। তারা কিন্তু ক্লিয়ার কাট কতগুলি জিনিস চায়। ডিপ্লোমেসি তো থাকবে,
আমার কথাটা হচ্ছে যে আপনার এই সামনের যে নির্বাচনের কথা আমরা বলছি, সেই নির্বাচনটা যেটা নাগরিক পার্টির ইয়ে বললো, সোহেল যেটা বললো, সেটা আমি মনে করি যে এই বারবার আমি যেটা বলছি, এই জায়গাটার মধ্যে তারা যদি একটা তাদের মধ্যে মতদ্বৈততা থাকবে, বিভিন্ন ইস্যু নিয়ে থাকবে, এটা কিন্তু ডেমোক্রেসির একটা মানে সৌন্দর্য, কিন্তু কিছু মৌলিক জায়গায় যদি তারা ঐক্যমত পৌঁছতে পারে, যেমন বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের যেমন সীমান্তে যে হত্যা হচ্ছে, সীমান্ত হত্যার প্রশ্নে একটা যেসব বিরোধী শক্তি আছে, মানে বিরোধী শক্তি বলতে আমি বলছি যে বাইরের শক্তি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়, তাহলে দেখবেন বাংলাদেশের মানুষ কিন্তু খুশি হবে, কিন্তু তার নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা থাকবে, ইজ ফাইন, কিন্তু ওই জায়গাটার মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। থেকে যদি নির্বাচনটাও যদি তারা একটা কিছু কিছু জায়গায় কনসেনসাসের মাধ্যমে করতে পারে, তাহলে দেখবেন ওই পতিত সরকারের যে দোসররা আছে তারা কিন্তু ফিরে আসা ভেরি ডিফিকাল্ট, এবং ওই জায়গাটায় ওই নির্বাচনটা ওইভাবে করা উচিত। জি জি, নিশ্চয়ই। আরিফ সোহেল, আপনার কাছে ফিরি, তা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে ঘোষণা অনুযায়ী সেটি হচ্ছে যে নির্বাচনের বাকি খুব একটা বেশি কিছু নেই, এবং সেই অনুযায়ী যদি তফসিল ঘোষণার সময় তো একদমই দোরগোড়ায়, আপনারা কেবল পার্টি রিফর্ম করলেন। প্রশ্ন হচ্ছে, আপনারা নির্বাচনে নিশ্চয়ই যাবেন আগামীতে, তো সেক্ষেত্রে সেই নির্বাচনের জন্য কি প্রার্থী ইতিমধ্যে বাছাই আপনাদের হয়ে গেছে? এখন কার্যক্রমগুলো আপনারা কিভাবে চালাচ্ছেন, কাদেরকে কাদেরকে প্রার্থী দিচ্ছেন, কবে আনুষ্ঠানিক ডিক্লেয়ার দিবেন? এই মুহূর্তে আমাদের প্রার্থী আমরা কাদেরকে দাঁড় করাবো সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছেনি। আমরা অবশ্যই এটা নিয়ে কাজ করছি। আমরা চেষ্টা করছি প্রতিটি নির্বাচনী এলাকায় মানুষের আকাঙ্ক্ষাটাকে ধরতে, তারা আসলে 24 পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন দেশ দেখতে চাচ্ছেন, বা তাদের এলাকাটা আসলে তারা কেমন দেখতে চাচ্ছেন, তাদের ভিশনটা আমরা ক্যাচ করার চেষ্টা করছি। তারপর সেখানে আমাদের যে সকল সংগঠকরা কাজ করছেন বা আমাদের যারা নেতাকর্মী কাজ করছেন, তাদের মধ্যে কারা আসলে এই ভিশনটাকে হোল্ড করতে পারবেন, সেটা নিয়ে কাজ করতে পারবেন, এইভাবে আমরা চিন্তা করছি। এবং সেদিক থেকে কিছুটা সময় হয়তো আমাদের আরো লাগবে। সময় মতো অবশ্যই আমরা জনগণের সামনে আমাদের নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদেরকে হাজির করব। বাংলাদেশে যেখানে একটা সময় আবহানী মোহামেডান, এর বাইরে যতই ভালো দল খেলুক না কেন ব্রাদার্সের সাপোর্টার পাওয়া যেত না, আর্জেন্টিনা, ব্রাজিল, এর বাইরে দল পাওয়া যায় না, বিএনপি, আওয়ামী লীগ, তার জায়গায় কেউ যেতে পারেনি। সেখানে আপনারা এই যে মুসলিমেও কয়েকজন হয়তো জাতীয়ভাবে পরিচিত মুখ, এর বাইরে তৃণমূলে কিন্তু খুব একটা পরিচিত নয়, তো সেই নেতাদের দিয়ে কিভাবে বৈতরণী পার হওয়ার চিন্তা করছেন? কি বয়ানে, কি মুখগুলো ওখানে নিয়ে যাবেন? আপনারা তো সারা দেশের 300 আসনে আপনারাই প্রার্থী হতে পারবেন না। জি দেখুন, মানে স্বপ্নটা কিসের বেসে দেখছেন? জাতীয়ভাবে পরিচিত হতে হলে তো আসলে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বা থাকতে হয়। আর মিডিয়া আসলে খুব স্বল্প সময় কিছু মানুষকে ফোকাস করতে পারে, সেটা বর্তমানে মিডিয়ার যে সিচুয়েশন, হয়তো তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে সেটা পরবর্তীতে আর সম্ভব হয়, ইতিমধ্যে সম্ভব। সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা অনেক ছাত্র নেতাকেই চেনে বা জানে। সোশ্যাল মিডিয়া হওয়ার আগে হয়তো এতটাও জানাটা সম্ভব ছিল না। 90-এর গণ অভ্যুত্থানের নেতা বলতে আমরা কিন্তু ওই 10-15 জনই চিনি আর কি। তো মিডিয়ার বাইরে যদি আপনি যান, প্রত্যেকটা এলাকায় কিন্তু মানুষ জানে যে গণ অভ্যুত্থানে কার কি ভূমিকা ছিল, এবং অর্গানিক একটা নেতৃত্ব কিন্তু উঠে এসেছে। এই অর্গানিক, আপনারা নিশ্চিত প্রত্যেকটা এলাকায় সেই অবস্থা গড়ে এসেছে? আপনাদের সার্ভে তাই বলে? প্রত্যেকটা এলাকায় এটা হয়েছে, কিন্তু যেটা ইস্যু সেটা হচ্ছে প্রত্যেকটা এলাকায় যে নেতৃত্ব উঠে এসেছে তাদের সবাইকে আমরা দলে নিতে পেরেছি কিনা, বা তাদের সবাই আমাদের দলে আছে কিনা, এটা একটা প্রশ্ন। কিন্তু উঠে এসেছে, এটা সত্য। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব অবশ্যই গণ অভ্যুত্থানের যে নতুন স্পিরিট যারা ধারণ করেন তাদেরকে আমাদের দলের সাথে সম্পৃক্ত করা, প্রথমত যারা তরুণ, এবং দ্বিতীয়ত এলাকায় বা তাদের নিজ নিজ অঞ্চলে তারা যে সাহসের স্বাক্ষর রেখেছেন বা জনগণের প্রতি যে আস্থাটা তারা অর্জন করেছেন, সেটাকে নিয়ে কাজ করে তাদেরকে আসলে নেতা হিসেবে তৈরি করা, জনগণের সেবক হিসেবে তৈরি করা। সবুজ ভাই, আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। এই যে বললাম যে যেখানে বাংলাদেশে দুটো পার্টির বাইরে কেউ যায় না, যতই ভালো কাজ করুক না কেন, খেলায় বলেন অন্য বলেন, সেখানে এই যে দ্বিমুখী, আপনি একটু আগে বললেন যে আওয়ামী লীগ তো চলে যায় নাই, আওয়ামী লীগ তো আছে, তাদেরও তো ভোট ব্যাংক আছে, সেখানে নাগরিক কমিটি আসলে কিভাবে যাবে? আমরা হয়তো হাতে গোনা 1, 2, 3, 4 নাগরিক পার্টির সর্বোচ্চ আমরা 10 জনকে একদম বাইনামে চিনি। না ঠিক আছে, এটা আসলে এটা তো আসলে বাংলাদেশের 53 বছরের যে বয়সে এটা কিন্তু ইতিহাসটা তাই বলে আর কি। বড় দুইটা রাজনৈতিক দলেরই নেতৃত্ব চলছে দীর্ঘদিন ধরে। একসময় আওয়ামী লীগ এটা করেছে, এরপরে 75 পরবর্তী যখন বিএনপির জন্ম হলো, বিএনপি কিন্তু তখন বাংলাদেশের মানুষের
চিন্তা চেতনাটাকে ধারণ করেছিল, সেজন্য তারা পপুলার হয়ে একটা জায়গায় এসেছে। এখন আবার ছাত্র জনতার যেই মানে নতুন পার্টি হচ্ছে, তারা এখন আবার নতুন আর একটা প্রেক্ষাপট, কিন্তু নতুন জেনারেশন এসছে, যেটা আমি বলেছি। কাজেই দুটি দলের বাইরে আসবে কিনা এটা এই মুহূর্তে মানে বলা খুবই মুশকিল। অনেকে জামাতকেও এগিয়ে রাখছেন, জামাত এগিয়ে হয়তো রাখছেন, কিন্তু তারা অনেক বেশি এগিয়ে গেছে এটা আমার কাছে মনে হয় না, মানে অনেক বেশি এগিয়ে গেছে। এখন যেটা হচ্ছে, এটা ছাত্ররা ওই জায়গা কোন ওই জায়গায় স্পেসগুলো নিতে পারবে কিনা সেটা দেখার বিষয় আছে। একটা জিনিস হচ্ছে যে দুই দলের বাইরে এসে মনে করেন আওয়ামী লীগ বিএনপি তো দীর্ঘদিন ধরে, আওয়ামী লীগ তো অনেক পুরনো রাজনৈতিক দল, এবং মনে করেন তারা এখন যাদের জনপ্রিয়তা না, বিশেষ করে গত 15-16 বছর তাদের যা করেছে, এখন তো একেবারেই তার তলানিতে এসে পৌঁছেছে। কিন্তু তাদের অনেক সমর্থক রয়ে গেছে এটা এখন, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু তাদেরকে মানে মাথায় রাখতে হবে। এই কারণে তারা তো তাদের ওই ফেসিবাদী চিন্তা, তো কাজে আবার মানে এই মাথাটা রাখতে হবে। দ্বিতীয়ত বিএনপির যে বিষয়টা, বিএনপিকেও কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো কাজেই আমি মনে করি যে ছাত্ররা যদি স্পেস বাইর করতে চায়, এখানে স্পেস বাইর করার একটা সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু সেই স্পেসটা বাইর করতে, যেটা প্রো বাংলাদেশ চিন্তা কথা, এটা বিএনপিও তাই মনে করে, জামাতও তাই, আদর্শ ভিন্ন কিন্তু ছাত্ররাও তাই মনে করে, যেটা আমি বললাম। কাজে ওই জায়গার মধ্যে যারা যত বেশি জনগণের ঘনিষ্ঠ হতে পারবে, জন আকাঙ্ক্ষার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে, তারা এগিয়ে যাবে। দুটো প্রশ্ন সুনির্দিষ্ট। একটি হচ্ছে যে আপনাদের বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সরকারের প্রতিনিধিত্ব ছিল, মানে সরাসরি আপনাদের দলীয় প্রধান, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে উনি দলের প্রধান হয়েছেন। এছাড়া বাকি আরও একাধিকজন রয়েছেন। তারা কি আপনাদের পার্টিতে নির্বাচনের আগে পদত্যাগ করে আবার যুক্ত হবেন, এরকম কোনো চিন্তা আছে? এটি এখনো নিশ্চিত নয়। সেরকম হলে একটা যথেষ্ট সময় নিয়েই তারা আসলে পদত্যাগ করবেন, এটা যদি হয়, যাতে করে নির্বাচন ব্যবস্থা বা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব কারোর মধ্যে না থাকে। আপনাদের এই মুহূর্তে আপনারা যাদের সাথে নিয়ে বেশিরভাগ বিরোধী আন্দোলনে একসাথে ছিলেন, তাদের পক্ষ থেকেই অনেকে বলার চেষ্টা করছেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় এই পার্টিটা আপনারা তৈরি করছেন, এবং কিছু ডকুমেন্টস তারা দেখানোর চেষ্টা করেছিল আপনাদের উদ্বোধনী অনুষ্ঠানের গাড়ি ঠাড়ি পাঠানো এইগুলো নিয়ে। এবং সেই প্রেক্ষাপটে অনেকে বলছে যে এই পার্টিটা কি আবার কিংস পার্টি হতে চললো কিনা, কি বলবেন? এখানে সুনির্দিষ্টভাবে দুটি অভিযোগ আসছে। প্রথমটি হচ্ছে অর্থের জোগান আমরা কোথা থেকে পাচ্ছি, বিশাল বড় আয়োজন করছি, অনুষ্ঠান করছি। দ্বিতীয় যে অভিযোগ, সেটা হয়েছে খুবই স্পেসিফিক, পিরোজপুর থেকে খুব সম্ভবত কিছু বাস সরকারি রিকুইজিশনে এসেছে, এরকম একটা অভিযোগ এসেছে। পেপারস দেখেছি আমরা, যাচাই করার সুযোগ হয়নি। তো এখানে প্রথম অভিযোগ যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে আমাদের নাগরিক পার্টির সাথে যারা যুক্ত পেশাজীবী, তারা কিন্তু যথেষ্ট সচ্ছল এবং সমাজের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড কিংবা বিত্তবান ব্যাকগ্রাউন্ডেরও অনেকেই আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন ওইভাবে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই চেষ্টা করেছি, যেটা এর আগেও বলেছি, বাংলাদেশের তথাকথিত এলিট বা দুর্নীতিগ্রস্ত যে অংশটা, সেটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করেছি। কিন্তু তার মানে এই নয় যে সচ্ছল মধ্যবিত্ত অংশটির সাথে আমাদের যোগাযোগ নেই। এদের সাথে আমাদের যোগাযোগ আছে, এবং আমাদের পার্টির অর্থনৈতিক পাটাতন তৈরিতে এরা ভূমিকা রাখছে। প্রবাসীদের মধ্যে একটা বড় অংশ আমাদের অর্থনৈতিক পাটাতন তৈরিতে ভূমিকা রাখছেন, পার্টিকে সহায়তা করছেন, এবং তারা আন্দোলন সময় থেকে কিন্তু সহায়তা করে এসেছেন। তো তারপরও জনগণের প্রতি দায়বদ্ধতার একটা ব্যাপার থাকে। আমাদের পার্টি তো মাত্র তৈরি হলো, আমাদের বেশ কিছু প্রক্রিয়া আমরা ঠিক করে, আমাদের ফাইন্যান্স সহ আমাদের কোথা থেকে খরচ আসছে, কোথায় খরচ হচ্ছে, এগুলো অবশ্যই আমরা জনগণের সামনে উন্মুক্ত করব, যেটা বাংলাদেশে এর আগে কখনো কোনো পার্টি করে নাই বা করতে পারে নাই। দ্বিতীয় যে জায়গাটি, সেটা হচ্ছে পিরোজপুরের যে ব্যাপারটা, সেখানে ঘটনাটা ছিল মূলত আহত এবং শহীদ পরিবার, মূলত আহত যারা, তারা পিরোজপুর থেকে ঢাকায় এসে যোগদান করার জন্য ডিসিকে তারা অনুরোধ করেছেন যে আমরা কি করতে পারি। তখন ডিসি তার সউদ্যোগে এবং সরকারের কোনো প্রকার ইনভলভমেন্ট ছাড়া সেখানে একটা ব্যবস্থা করেছেন। এই পুরো ব্যাপারটি ঘটেছে মূলত এইভাবে। এবং এইখানে আসলে সরকারি সংশ্লিষ্টতার বা সরকারি পলিসি হিসেবে যে ওরা একটা ফাংশন করছে, আপনারা সরকারি কর্মকর্তারা সবাই হেল্প করেন, আওয়ামী লীগের আমলে যেটা আমরা দেখেছি, এই ধরনের কোনো কিছু এখানে ঘটে নাই। অনেক খোঁজাখুঁজি করে সমালোচকরা একটা ইনসিডেন্ট আনতে পেরেছেন, সেখানেও আমরা খোঁজ নিয়ে দেখলাম যে মূলত এটা আহত যারা, তাদের তো স্পেশাল কিছু ফ্যাসিলিটিস লাগেই, তারা গণঅভ্যুত্থানে আহত, সেই দিক থেকে তারা যোগাযোগ করেছিলেন তাদের নিজ উদ্যোগে, এবং তাদেরকে সহায়তা করা হয়েছে, এটুকুই। সবুজ ভাই, আপনার কাছে আসি। সেটি হচ্ছে, আপনি এর আগে বলছিলেন যে ঐক্যের যে বিষয়টি, আপনি দেখেছেন যে বিদেশি একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস সে
সে বিষয়টিও বলেছে যে বিদেশে বসে একটি 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 দলের প্রধানরা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেটি এখনো অব্যাহত আছে। তো এটি আপনি বলেছিলেন। তো সেখানটায় আসলে এই এই অপপ্রচার কিংবা অপকৌশল বা কাজগুলো প্রতিরোধ করা যাচ্ছে না কেন? এর এর বিপরীতে আপনি ঐক্য কি একমাত্র সমাধান দেখছেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলেছেন, যে একটি বিদেশে বসে, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্রের কথাই উনি মিন করেছেন, ওখানে বসে একটি রাজনৈতিক দলের এটা আমরা সবাই জানি যে এর আগে যিনি এই দেশকে একটা ধ্বংসধার প্রান্তে নিয়ে গেছেন, শেখ হাসিনার কথাই উনি বলেছেন। তো এখন উনি ওখানে তো ভারতের আশ্রয় প্রশ্রয়ে আছেন এবং ওখান থেকে এইসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এটা কিন্তু ওপেন সিক্রেট ব্যাপার, এটা কোনো ইয়ে কেনা সবাই জানে। সেই জন্যই উনি বলছেন যে মানে এই ধরনের মানে আপনার ইয়েটা মানে বাংলাদেশের বিরুদ্ধে তো ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, আরেকটা কি জানি প্রশ্ন করছিলেন এটা প্রশ্ন? সেটাই বলছি যে ঐক্যের জায়গাটা এর বিপরীতে সরকার কি আচ্ছা, এখন এই যে মনে করেন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে মানে কাঙ্ক্ষিত মাত্রায় কেন আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে না, বা বাংলাদেশের মানে বাজারে যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে আগে অতীতে যেটা সেটা এখনো আছে মধ্যে দিয়ে এই সরকার যখন ক্ষমতা নিয়েছে তখন কিন্তু কিছুদিন কিন্তু ওরা কিন্তু পালিয়ে গিয়েছিল, কিন্তু পরে কিন্তু আবার ব্যাক করেছে, কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি। এই যে ব্যাক করা, এর মধ্যে অত কিছু মানে চরিত্রের পরিবর্তন হয়েছে, সিন্ডিকেটটা রয়ে গেছে। এই যে মানে এই সিন্ডিকেটের টাকার কারণে বাংলাদেশের মানুষ যে আপনার যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম হওয়া হচ্ছে তাতে বেশি মানে মানুষের যে একটা মানে দুর্ভোগের শিকার হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি অ্যাড্রেস করতে পারে না। এটা পারেনি দুইটা বিষয়টা হচ্ছে যে দুর্নীতির যে চক্র, সিন্ডিকেটের যে চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে গড়ে উঠছে বিভিন্ন জায়গায়, সে বাজারের কথা বলেন বা রাজনীতিতে বলেন, এগুলো তো ভেঙে যায় নাই। পতিত সরকারের কিছু লোক পালিয়ে গেছে, তাদের লোক প্রশাসন এখনো রয়ে গেছে। এটাই আমি বলি বিভিন্ন সময় যে প্রশাসনে দেখেন এখনো কিন্তু ওরাই আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় হয়তো মানে অল্প কিছু হয়তো গেছে, পুলিশও এখনো আছে, পুলিশ তো ঠিকমতো কাজে, অন্যান্য গণমাধ্যমেও তো আছে, সব জায়গায় আছে। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গাগুলোকে কিভাবে নিউট্রালাইজ করবে, কিভাবে পরিষ্কার করবে বা কিভাবে ওভারহোলিং করবে, এটার কিন্তু কোনো আমরা কোনো নির্দেশনা নাই, কারণ এই নিয়ে এই কারণে এই ডিসরাপশনগুলি হচ্ছে। যে আরিফ সোহেল, আপনার কাছে ফ্রি সংস্কার সবাই চাচ্ছিল, আপনারাও সেটার দাবি করছিলেন। সেই সংস্কারের আসলে আপনাদের দৃষ্টিতে সংস্কার কত দূর? আর এই যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হলেন, শহীদের যারা ভুক্তভোগী তাদেরও দাবি ছিল এবং সকল মানুষেরই দাবি ছিল যারা অপরাধীদের বিচার, সেই বিচার প্রক্রিয়া কেবল হয়তো চলছে, কিন্তু এই যে আপনারা রাজনৈতিক দল গঠন করলেন, এখন তো রাজনৈতিক কর্মকাণ্ডে নেমে যাবেন, সামনে নির্বাচন, তাহলে এই বিষয়গুলো কি চাপা পড়ে যাবে না? দেখুন, আমরা সবসময় বলে এসেছি যে আমাদের প্রায়োরিটি হচ্ছে বিচার ও সংস্কার। এটা আমরা বলেছি, এটা আমাদের পলিটিক্যাল রেটরিকেরই অংশ এবং পার্টি পলিসি অনুসারে এটা আমাদের বলতে হবে। সেই জায়গা থেকে বিচার ও সংস্কার ধরেই যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি, তাই অন্য কোনো আলাপ এসে এটাকে সরিয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা শুরুই করেছি এখান থেকে, এবং জনতার প্রতি, ছাত্র জনতার প্রতি, দেশের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেটা আমরা প্রথমে স্বীকার করে নিয়েই কিন্তু আমরা কাজটা করেছি। আমরা দেখেছি যে আমাদের আন্দোলন থেকে কয়েকজন ছাত্রনেতা তারা সরকারে গেছেন, তারা কাজ করছেন। আমরা বাইরে বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছিল, জাতীয় নাগরিক কমিটি একটা সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম হিসেবে ছিল। এটা থাকবে এখন জাতীয় নাগরিক কমিটি থাকবে কিনা সেটা এখনো হয়তো চিন্তা ভাবনা আমাদের করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি হয়তো থাকবে, কিন্তু রাজনৈতিকতার বা রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রিক ব্যাপার স্যাপার সেটা থাকবে না। শহীদ আহতদের নিয়ে তারা কাজ করবে, শহীদ পরিবার নিয়ে কাজ করবে, গণ অভ্যুত্থানকে ডকুমেন্টেশন করবে। এই কাজগুলো হয়তো বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে চলবে। আমরা যারা রাজনীতি করতে চাই তাদের জন্য বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এগুলো হচ্ছে, সেখানে আমরা চলে যাব বা চলে এসেছি ইতিমধ্যে। সেই জায়গা থেকে এখন প্রথমেই যেহেতু আমরা বিচার সংস্কারের কথা বলছি, এটাকেই আমরা জোর দিব। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের কর্মসূচির এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা ধারণ করবে। বিচারের ক্ষেত্রে আমরা জানি যে বিচার প্রক্রিয়া কিছুটা সময় লাগে, বিশেষ করে বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অবস্থা সেটার উপরে নির্ভর করে যখন আমরা বিচার করতে চাবো তখন তা তো লাগবেই। আবার অন্য দিক থেকে দ্রুত বিচার করার একটা ঝামেলা হচ্ছে, আন্তর্জাতিকভাবে এটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্মুখীন আছে। তবুও আমরা চেষ্টা করছি এর ভেতরে একটা ব্যালেন্স খুঁজে নেওয়া, যাতে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থাতেই বিচারটা সম্পন্ন হয়, আবার একই সাথে যাতে এটা প্রশ্নবিদ্ধ না হয়। অনেক ধন্যবাদ। একদম শেষ সময়ে সবুজ ভাই, যে বিষয়টি
বলছে যে বিচার এবং সংস্কার একই সাথে গুরুত্বপূর্ণ তাদের কাছে। তো সেটি কি একদমই এখন যে সময় নির্বাচনের আগে কতটুকু আসলে তার শেষ হবে বলে মনে করেন? আপনিও শঙ্কা প্রকাশ করেছেন যে সব জায়গায় কিন্তু দোসররা রয়ে গেছে, তাহলে সেই অবস্থা রেখে সামনে নির্বাচনে যাওয়া কি আত্মঘাতী কোনো সিদ্ধান্ত মধ্যে না, পড়ে কিনা? বিচারের যে বিষয়টা, সংস্কারের যে বিষয়টা, এটা প্রথম হচ্ছে যে বিচারের যে বিষয়টা ছিল এটা হলে 7 মাস চলে গেছে প্রায়। আসলে এই ধরনের বিচার আপনি যদি নর্মাল একটা বিচার প্রক্রিয়ার মধ্যে যান, এটা দীর্ঘ সময় লেগে যাবে। কিন্তু এই সরকারের আমলে তাদের যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চলে যায়, তাহলে তো আমি জানি না, যদিও একজন উপদেষ্টা বলেছেন যে এই বছরের মধ্যেই বিচার সম্পন্ন হবে। বিচারটা দ্রুত ট্রাইব্যুনালে করা উচিত ছিল কিছু কিছু বিচার। তাইলে হতো কি, গত 16 বছরের যেই বাংলাদেশ যে একটা ধ্বংসপ্রাপ্ত দেশ হিসেবে মানে দ্বার প্রান্তে চলে গিয়েছিল, এই বিচারগুলি করলে একটা দুইটা লাভ হতো। একটা হচ্ছে যে এই ধরনের কাজ করলে বিচারটা নিশ্চয়ই স্বচ্ছ হবে, স্বচ্ছ থাকা, জাতীয় এবং আন্তর্জাতিক কোনো প্রশ্নবিদ্ধ না হয়, এটা আমরা সবাই চাই। তাহলে এটা করলে যেটা হইতো যে তাহলে আপনার মানে এটা প্রমাণ হতো যে এই ধরনের কাজ করলে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের এই ধরনের বিচার হয়, তাহলে ভবিষ্যতে অন্যরা স্বৈরাচারী হতে বাধা, মানে এটা একটা মানে সহজ হতো না। এটা কিন্তু করা হয় না, কিন্তু এটা কিন্তু করা উচিত। এটা করলে যে যে পতিত সরকারের কথা বলা হচ্ছে, তাদের রাজনীতিও অনেকটা সংকুচিত হয়ে আসতো। যে রাজনীতি তারা পার্সু করে, সেটা না করে মানে সেটা করা উচিত। সেটা আমি জানি না মানে করতে পারবে কিনা কত, কারণ এটা তো আইন ব্যাপার ট্যাপার আছে। মনে করেন বাংলাদেশের মানুষ চায় কিন্তু করো। ধন্যবাদ। দ্বিতীয়, সংস্কারটা তো চলমান প্রতীক, এটা আমি মনে করি হ্যাঁ এটা চলছে, এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য, সেটাও তো আলাদা আলোচনার মধ্যে গ্রহণযোগ্য মাত্রায় করে নির্বাচন করা উচিত আমি মনে করি। আরিফ সাহেব, একদম শেষের যে জায়গাটি তা হচ্ছে যে এর আগে আপনাকে এক পরিচয় দেখতাম, এখন রাজনীতিবিদ আরিফ সোহেল। সেই রাজনীতিবিদ হিসেবে যাদের জন্য রাজনীতি করবেন, সেই জনগণের জন্য আপনার কোনো কিছু বলার আছে কিনা? আমরা একদম শেষে সেটি আপনার কাছ থেকে শুনতে চাই। জনগণের জন্য যেটা বলার আছে সেটা হচ্ছে আমাদেরকে তারা যাতে তাদের সন্তান হিসেবে দেখেন এবং সেভাবেই যাতে আমাদের সাথে তারা ইন্টারঅ্যাক্ট করেন, আমাদের সাথে সেভাবেই যাতে তারা মেশেন। যেভাবে আন্দোলনের সময় আমরা যখন ডাক দিয়েছিলাম 17-18 তারিখের দিকে, যখন ক্যাম্পাসগুলোতে পুলিশ হামলা করলো, দখল করে নিল, আমরা যখন ডাক দিয়েছি যে জনগণ আপনারা নেমে আসুন আপনাদের সন্তানদের পাশে, সেই সময় তারা যেভাবে যে মমতা নিয়ে বা দরদ নিয়ে আমাদের জন্য নেমে এসেছেন, সেই জায়গা থেকে তারা যাতে আমাদের বিবেচনা করেন, রাজনীতিবিদ ভারিক্কি কোনো কিছু হিসেবে যাতে আমাদের তারা বিবেচনা না করেন। আমরা নিজেরাও ওরকম কোনো কিছু হতে চাচ্ছি না, আমরা তাদের সেবক থাকতে যাচ্ছি, তাদের সন্তান থাকতে যাচ্ছি। অনেক ধন্যবাদ কামালউদ্দিন সবুজ। এই নতুন যে রাজনৈতিক দলটি, তার একজন শীর্ষ নেতাদের একজন এখানে রয়েছেন, তাদের জন্য আপনার কোনো কিছু বলার আছে কিনা? না, আমি তাদের শুভকামনা করি। তারা নতুন রাজনৈতিক দল করেছে, তারা যেটা বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কাজ করতে পারে, সেই কামনা করব এবং তারা ভালো করুক। অনেক অনেক ধন্যবাদ কামালউদ্দিন সবুজ আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ আরিফ সোহেল আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আপনাদের সবার মতো চাই, আসুন ঐক্যবদ্ধ থাকি, যে কোনো মূল্যে দেশের সব মানুষকে নিয়ে আমরা ভালো থাকি, আর এজন্য কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।